নজর রাখবো পরবর্তী খবরের দিকে। রাজ্য বিধানসভা নির্বাচনে মহা বিপর্যয়ের পর কংগ্রেসকে আঁকড়ে বাঁচতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির দরবারে এমন জল্পনা এখন তুঙ্গে, কারণ রাজনীতিতে এমন ঘটনা আদৌ নজিরবিহীন নয়। যতদূর জানা যাচ্ছে, তৃণমূল এবং কংগ্রেসের সংযুক্তিকরণ নিয়ে ইতিমধ্যেই দুই দলের শীর্ষ স্তরে আলোচনা হয়েছে। কংগ্রেসের তরফ থেকে মমতাকে যোগদানের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যদি মমতাকে গ্রহণ করে, তাহলে প্রদেশ নেতৃত্ব কি আদৌ সেই সিদ্ধান্ত মানবে? এও শোনা যাচ্ছে, মমতা কংগ্রেসে এলে তাকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে রাহুল গান্ধীকেই মানতে হবে, এমনই শর্ত দিয়েছে কংগ্রেসের একাংশ। আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনায় আসব। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। আমরা সরাসরি চলে যাব বিপ্লব দার কাছে। বিপ্লব দা, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মুহূর্তে বহুল চর্চিত রাজনৈতিক মহলে, সেখানে দাঁড়িয়ে প্রথমত আপনার কাছ থেকে জানতে চাইবো যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যদি এরকম দুঃসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করে, তাহলে প্রদেশ নেতৃত্ব কি আদৌ সেই সিদ্ধান্তকে মেনে নেবে? একদম দেবাঞ্জলি, আমি এই এই প্রসঙ্গটা একটু পরে আসি। আগে আজকে যে দিল্লিতে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা নিয়ে একটু জানানো দরকার, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমরা দেখি গত প্রায় 3 দিন ধরে, অর্থাৎ সোম মঙ্গল আজকে বুধ, 3 দিন, সোমবার দিন ইন্ডিয়া জোটের বৈঠক ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। সেদিন তার দলের প্রায় 20 জন সাংসদ দল ভেঙে কিন্তু বেরিয়ে এসছেন, ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন, শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক। তিনি দিল্লিতে বসে দেখছেন তার দল একের পর এক ভাঙছে। কলকাতায় কি হচ্ছে না, একের পর এক কাউন্সিলর অ্যারেস্ট হচ্ছেন, নেতারা অ্যারেস্ট হচ্ছেন, মন্ত্রী অ্যারেস্ট হচ্ছেন। সেই সঙ্গে একের পর এক পুরসভা, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতে কি বলে যারা সভাধিপতি, একে একে সব পদত্যাগ করছেন। অর্থাৎ কিছুতেই দলের ভাঙন রোধ করতে পারছেন না। এই জায়গাটা থেকে তিনি পরের দিন আবার, অর্থাৎ মঙ্গলবার, কিন্তু তিনি সোনিয়া গান্ধীর সাথে দেখা করেছেন। সোনিয়া গান্ধীর সাথে দেখা করে তিনি সেখানে ইন্ডিয়া জোটকে যাতে আরো ভালোভাবে ইন্ডিয়া জোট তৈরি করা যায় এবং 2029 সালে মোদীকে যাতে বেগ দেওয়া যায়, সেই সব নিয়ে নানান কথা বলেছেন। কিন্তু এরই মাঝে যে জল্পনা, যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের তরফ থেকে, অর্থাৎ সোনিয়া গান্ধীর তরফ থেকে আবার কংগ্রেসে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আমরা জানি যে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই দলটি তৈরি করেছিলেন। 1997 সালে তিনি দল ছেড়েছিলেন। তারপরে 98 সালে 1 জানুয়ারি তিনি দলের প্রতিষ্ঠা করেছিলেন। 28 বছর পর ফের কংগ্রেসে ফিরে আসছে। একটু যদি অতীত ইতিহাস দেখি, তাহলে যে আমরা যদি দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহের ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে, অত্যন্ত স্নেহের ছিলেন। এবং তিনি তখন 1984 সালে তিনি বেশ কিছু নতুন মুখ খুঁজছিলেন, এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম ছিলেন। তিনি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে হেভিওয়েট প্রার্থী, তৎকালীন সিপিএম এর প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন। ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায় পরবর্তীকালে যিনি স্পিকারও হয়েছিলেন ইউপিএ সরকারের। তো সেই সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন। এবং সেই সূত্র ধরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর যে একটা রসায়ন বরাবরই একটা ভালো ছিল। এবং শুধু তাই নয়, গান্ধী পরিবারের সঙ্গে কিন্তু তাদের সম্পর্কটা ভালো ছিল। অর্থাৎ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করলেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই গান্ধী পরিবারের সঙ্গে কিন্তু একটা আলাদা সম্পর্ক। তিনি রাহুল সম্পর্কে হয়তো অ্যালার্জি দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সোনিয়ার সঙ্গে তার যে সম্পর্ক সেটা অটুট ছিল। প্রতি পুজো, পয়লা বৈশাখ, অন্যান্য যে বাঙালির যে সমস্ত উৎসব, তাতে শুভেচ্ছা জানানো, সোনিয়াকে শাড়ি পাঠানো, মিষ্টি পাঠানো, এগুলো কিন্তু এখনো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাহুলকে একাধিকবার নিশানা করলেও সোনিয়া কিন্তু তৃণমূল নেত্রী কিন্তু সোনিয়ার সমালোচনা কোনোদিন করেননি। পশ্চিমবঙ্গে ভোটে ভরাডুবির পরে এই যে
প্রকাশ্যে কংগ্রেসের সঙ্গে প্রথম সহযোগিতার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যেটা বললাম 1998 সালে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেছে। আজকে 28 বছর পরে আবার সোনিয়া গান্ধী কিন্তু গতকাল এই অফারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন যে যেভাবে দল ভাঙছে এই দল মানে রোধ করা কিন্তু যাবে না, এই ভাঙন রোধ করা সম্ভব নয়। সোনিয়া গান্ধী কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছেন এবং বোঝানোর পরে আজকে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাহুল গান্ধীর কাছে যান 10 জনপথ রোডে এবং সেখানেও কিন্তু রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 1.5 ঘন্টা মিটিং করেন এবং সেই মিটিংয়ে একই প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা ভেবে দেখছে যে এখন কংগ্রেসে ফিরে যাওয়া যায় কিনা। কিন্তু এইবারে এখানে অনেকগুলো প্রশ্ন আছে। কংগ্রেসের তরফে বেশ কিছু অফার অর্থাৎ তাদেরকে দেওয়া হয়েছে। কি অফার দেওয়া হয়েছে না, যেটা জানা যাচ্ছে যে বিকল্প পশ্চিমবঙ্গে যদি বিজেপির বিকল্প তৈরি করতে হয় তাহলে একমাত্র কংগ্রেসের একটা সংগঠন আছে, তৃণমূলেরও এখনো কিন্তু একটা সংগঠন রয়েছে। সেই সংগঠন দুটোকে যদি এক করা যায় তাহলে কিন্তু একটা বেগ দেওয়া যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু একটাই টার্গেট যে মোদীকে সরাতে হবে, কারণ যেভাবে তিনি পরাজিত হয়েছে তার প্রতিশোধ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিতে চাইছে তা সেখানে কংগ্রেস ছাড়া তার পক্ষে গতি নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসকে রেখে যদি তিনি সেটা করতে চান তাহলে কিন্তু কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা যে মতবিরোধ বা এমনি বিরোধ রয়েছে এই পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। কিন্তু যদি সোনিয়া গান্ধী দুই কংগ্রেসকে মিলিয়ে দেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস যদি মিলিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে যা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাতীয় স্তরে বড় একটা পদের প্রস্তাব দেওয়া হয়েছে, যে প্রস্তাবের মধ্যে মমতাকে কংগ্রেসের জাতীয় সহ সভাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাতীয় সাধারণ সম্পাদক করার একটা প্রস্তাব কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে। সেই সঙ্গে জাতীয় স্তরে প্রধান মুখপাত্র হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রস্তাব যদি ভেবে দেখেন তাহলে কিন্তু কংগ্রেস তৃণমূল কংগ্রেসে মিলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এইটা এক। দ্বিতীয়ত তুমি যে প্রশ্নটা করলে যে এই রাজ্যের কংগ্রেস সেটা মেনে নেবে কিনা, এই রাজ্যের কংগ্রেস কিন্তু দ্বিধা বিভক্ত। একটা হচ্ছে পুরনোপন্থী কংগ্রেস, একটা হচ্ছে নতুন। পুরনোপন্থী আব্দুল মান্নান থেকে শুরু করে অধীর চৌধুরী যারা কংগ্রেসে আছে, কংগ্রেসে তাদের গুরুত্ব আছে, সংগঠনও আছে, তাদের কথা শুনুন। তাদের মত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিলে এ রাজ্যের কংগ্রেসের গায়ে 15 বছরের কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যে শাসন, সেই তৃণমূল কংগ্রেসের শাসনের যে দুর্নীতির দাগ, কালো দাগ, সেটা কিন্তু কংগ্রেসের গায়ে আসবে এবং বিজেপি ঝাঁপিয়ে পড়বে। এবং সেই সঙ্গে যারা এতদিন ধরে অত্যাচারিত হলো কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের দ্বারা কংগ্রেস কর্মীরা, সেই কংগ্রেস কর্মীরা তারাও কিন্তু অনেকে হতাশ হয়ে কিন্তু তারা ফিরে যেতে পারেন, কিন্তু বিজেপিতে বা বামেদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই জায়গা থেকে একটা দল এটা বলছে, আরেকটা দল অর্থাৎ যারা আমাদের এই শুভঙ্কর সরকার বা যারা যারা এই এই বর্তমান সময়ে যিনি সভাপতি, তারা আবার বলছেন যে যদি কেউ ফিরে আসে সেক্ষেত্রে কিন্তু তারা কংগ্রেসে যদি কেউ আসে তাহলে সেটা স্বাগত। তো তারা কিন্তু দিল্লির যে কংগ্রেসের অর্থাৎ রাহুল সোনিয়া গান্ধী পরিবারের যে মত, সেই মতকে কিন্তু তারা প্রাধান্য দেবে, অর্থাৎ তাদের কাছে কোনো অসুবিধে নেই। তো এই জায়গাটা থেকে কিন্তু একটা বড় প্রশ্ন যে হয়তো প্রদেশ কংগ্রেসের কাছে এই বিষয়টা নিয়ে খুব একটা বড় বিষয় হবে না যদি তারা কংগ্রেসে যোগ দেয়। সেক্ষেত্রে এই রাজ্যের কংগ্রেস কর্মীদের খুব একটা বিরোধ কিন্তু মনে হয় না যে দিল্লির নেতারা নেবেন বা গান্ধী পরিবারের তরফ থেকে নেওয়া দেওয়া। একদমই দাদা দ্বিতীয়ত যে বিষয়টা একটা প্রসঙ্গ এখানে উঠে আসছে যে কংগ্রেসের একাংশ তারা কিন্তু শর্ত রেখেছেন যে রাহুল গান্ধীকে কংগ্রেসের মুখ হিসাবে মেনে নিতে হবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাহুল গান্ধীকে কি কংগ্রেসের মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব, কি মনে হচ্ছে এই বিষয়? এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর আগামী নির্বাচনে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মুখ করে যে প্রস্তাব কংগ্রেসের তরফ থেকে দেয়া হবে বা কংগ্রেস যদি প্রস্তাব নেয় সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ খড়কুটোর মতন
ধরে বাঁচতে চাইছে তৃণমূল কংগ্রেস, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গাটা থেকে বরাবরই যদি একটু জাতীয় রাজনীতির দিকে আমরা তাকাই, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উত্থান, এই উত্থানের পেছনে প্রথমেই আমি বলেছিলাম যে রাজীব গান্ধীর কথা যেরকম বলেছিলাম যে রাজীব গান্ধী তাকে স্নেহ করতেন, সেই জায়গা থেকে তার উত্থান, তাকে মন্ত্রী করা হয়েছিল সেই সময় তারপরে কংগ্রেসে। কিন্তু সেই সঙ্গে এটাও বুঝলে চলবে না যে এই রাহুল গান্ধী কি বলে কে প্রধানমন্ত্রী মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন? এখন মেনে নিতে হবে। আমরা জানি যে 2024 সালের নির্বাচনের আগে যখন এই INDIA এই জোটটা তৈরি হচ্ছিল, তখন কিন্তু প্রথম এই জোটের কথা বলেছিলেন নীতিশ কুমার। নীতিশ কুমার প্রথম এসে নবান্নে দেখা করেছিলেন কার সঙ্গে? তিনি বিহারে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন, লালু প্রসাদের আরজেডির সঙ্গে তিনি জোট করে তিনি সেখানে মুখ্যমন্ত্রী এবং লালু প্রসাদ যাদবের পুত্র, তাকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছিল আমরা জানি। তো সেই জায়গা থেকে যেটা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু এসেছিলেন নীতিশ কুমার, যে বিকল্প একটা জোট কংগ্রেসকে নিয়ে হবে। এবং যখন এই সমস্ত দল মিলে দিল্লিতে বৈঠকটা হলো, প্রথম বোধহয় দিল্লিতে বৈঠক হয়েছিল, তারপরে হায়দ্রাবাদ বা বেঙ্গালুরু এরকম জায়গায় বৈঠকগুলো হয়েছিল। তো সেখানে আমরা দেখেছি যে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই INDIA এই নামটা কিন্তু প্রথম নীতিশ কুমার বলেছিলেন, সেটাকে হাইজ্যাক করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে পুরো মিটিংটাকে তিনি হাইজ্যাক করে তার যে গোষ্ঠীগুলো অর্থাৎ আরজেডি, সমাজবাদী পার্টি, আপ, এদেরকে নিয়ে পুরো জোটটাকে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং তখন বামেরা কিন্তু অভিযোগ করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটটাকে গুলিয়ে দিচ্ছেন, এবং তিনি তখন মানতে চাইছিলেন না কংগ্রেসের নেতৃত্ব বা রাহুল গান্ধী। এবং শুধু তাই নয়, এ রাজ্যে যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তাদের এতগুলো সাংসদ, সেক্ষেত্রে তারা বলেছেন অন্য রাজ্যে যা হবে হবে, কিন্তু এই রাজ্যে কিন্তু কোনো জোট হবে না তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের। ভোটের পরে সবাই জয়ী হয়ে আসুক, তারপরে ইন্ডিয়া জোটে কার কত ক্ষমতা সেই অনুযায়ী প্রধানমন্ত্রী মুখ করা হবে। এবং বরাবরই দেখা গেছে যে এই INDIA জোট যাতে দানা না বাঁধে, সেই জন্য ওই একটা জিঞ্জার গোষ্ঠী আমি যাদের কথা বললাম, অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল আরজেডি, সমাজবাদী পার্টি, মুলায়মের দল, মানে এদের সকলকে নিয়ে এদেরকে নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটা প্যারালাল ভাবে ইন্ডিয়া জোটের মধ্যে চলেছে। ফলে ইন্ডিয়া জোট কিন্তু দানা বাঁধেনি। এবং যখনই রাহুলের নেতৃত্বের কথা মনে পড়ে বা বলে উঠে আসে, তখনই কিন্তু কোথাও এই জিঞ্জার গোষ্ঠীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন, সারা ভারতবর্ষে কেউ পারেননি। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় মুখ। শুধু তাই নয়, যদি বিহারের ক্ষেত্রেও দেখি, বিহারে বিধানসভা নির্বাচনের আগে যদি আমরা দেখি, সেখানে SIR এর আগে রাহুল গান্ধী যে একটা পদযাত্রা করেছিলেন, তাতে ব্যাপক সাড়া মিলেছিল। কিন্তু সেখানে আমরা দেখেছিলাম যে তৃণমূল কিন্তু সেই পদযাত্রায় খুব একটা অংশগ্রহণ করেনি, অথচ অন্যান্য সকলে গেছিল কিন্তু করেনি। ফলে সেখানে ওই নির্বাচনের সময় যদি সত্যি সত্যি বিজেপি বিরোধী হতে হতো, ইন্ডিয়া জোট হতে হতো, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জোটের শরিক হতেন বা বিহারে যেতেন, সেখানে যাননি। নীতিশ কুমারকে বাধ্য হয়ে কিন্তু এই ইন্ডিয়া জোট ছাড়তে হয়েছিল, এবং তিনি আবার এনডিএতে ফিরে যান এবং সেখানে মুখ্যমন্ত্রিত্ব পদ দেন। এবং নির্বাচনেও তাই করেন যে কংগ্রেসের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধেন, বিজেপির সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধেন। তো এই জায়গা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে জিঞ্জার গোষ্ঠী ইন্ডিয়ার মধ্যে চিরকাল রেখেছিলেন, রাহুলের নেতৃত্ব মানতে চাননি, সেখানে কিন্তু দেখা গেছে যখনই বিপদে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় কারোর না কারোর শরণাপন্ন হন। তো এই জায়গা থেকে এখন যে কথা বলা হচ্ছে যে রাহুলকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে মানতে হবে, আপাতত খড়কুটো ধরে বাঁচার মতো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকতে হয়, তাহলে কংগ্রেসকেই তার ব্যাকআপটা নিতে হবে। কারণ কেন্দ্রের কোনো একটা দল, মানে প্রধান দল ছাড়া কিন্তু আমরা যদি হয় বিজেপি নয় কংগ্রেস, এই দুই নেতৃত্বের সঙ্গে থেকেই কিন্তু রাজনীতিটা করতে হবে যে কোনো আঞ্চলিক দলকে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই তার দলকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলুক, দলটা কিন্তু সর্বভারতীয় নয়, এখন এটা আঞ্চলিক দল। সেই আঞ্চলিক দলকে কিন্তু যদি পলিটিক্স করতে হয়, তাহলে বিজেপি বিরোধী পলিটিক্স করতে হলে তাহলে কিন্তু কংগ্রেসের ছাতার তলাতেই যেতে হবে। আর যেভাবে দল ভেঙেছে, আর এই দলের ভাঙন তিনি রুখতে পারেননি,
সেক্ষেত্রে তাকে কিন্তু কংগ্রেসে যদি যেতে হয় রাহুল গান্ধীর নেতৃত্ব মেনেই তাকে কিন্তু এটা করতে হবে। দেবাঞ্জলি। একদমই দাদা দাদা এবং আরও একটা গুরুত্বপূর্ণ ভীষণ প্রশ্ন রয়েছে, জানার রয়েছে যে বিভিন্ন সময় এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে তিনি যখন যে দলকে প্রয়োজন পড়েছে তখন সেই দলের কাছে তিনি গেছেন এবং প্রয়োজন ফুরিয়ে গেলেই দেখা গেছে সেই দলকে ঝেড়ে ফেলে অন্য দলের কাছে তিনি চলে গেছেন। এবং তার পরবর্তীতে ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও কিন্তু বহুবার এরকম অভিযোগ এসেছে যে ইন্ডিয়া জোটেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা গোষ্ঠী তৈরি করার চেষ্টা করছেন, এই কথাও কিন্তু বিভিন্নবার বিভিন্নভাবেই উঠেছে। সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী কিংবা কংগ্রেস দল যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের দলে নেয় বা আশ্রয় দেয় বা যেই একটা সমঝোতার কথা এখানে হচ্ছে সেটা যদি হয়, কোথাও গিয়ে কি একটা বিশ্বাসের প্রশ্ন এখানে থেকে যাচ্ছে না, একটা ঝুঁকি হয়ে যাচ্ছে না এটা কংগ্রেস দলের ক্ষেত্রে? একদম তুমি খুব ভালো প্রশ্ন করেছো এটা, যে কংগ্রেস কি কোথাও ঝুঁকি নিচ্ছে? একদম, মানে এখানে একটা বড় প্রশ্ন এখন আবার, যে এই যে জিঞ্জার গোষ্ঠী এতদিন তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলের নেতৃত্ব মানেননি, এখন তিনি রাহুলের নেতৃত্ব বাধ্য হয়ে মানতে হবে তাকে। কিন্তু দেখা গেল যে এই কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস এই রাজ্যে মিলিত হয়ে গেল। কংগ্রেসের এই রাজ্যের যারা প্রদেশের নেতৃত্ব নিশ্চয়ই তারা তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই তাদেরকে মানতে হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তারা মানলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে এই রাজ্যে যে সমস্ত দুর্নীতির খতিয়ান, সেটা তো বিজেপি ছেড়ে দেবে না। তো সেক্ষেত্রে ইডি, সিবিআই যেমন আছে তেমন অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি, সেই সঙ্গে এ রাজ্যে এখন ক্ষমতায় বিজেপি। তো সেই বিজেপিও তো অনেকগুলো বিষয় নিয়ে তদন্ত হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে। তো সেখানে চেষ্টা করবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে একটা কালি লাগানো। তো সেক্ষেত্রে যদি বাঁচতে হয়, অর্থাৎ আমি একদম পরিষ্কার যদি এভাবে বলি, যে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে যদি জেলে যেতে হয়, আর জেল যাত্রা থেকে যাওয়া যদি বাঁচতে হয়, তাহলে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার এরকম একটা জিঞ্জার গোষ্ঠী মতো সমঝোতা করতে পারেন? এটা কি কংগ্রেস ভেবে দেখেছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন এই রাজনৈতিক মহলে। আমরা যদি মানে যদি এই প্রসঙ্গে আলোচনা করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের 1984 সাল থেকে আজকে 2026, এই যে মানে এতদিনের যে রাজনীতি, অর্থাৎ ওদিকে যদি দেখি 26 বছর 27 বছর প্রায়, আর কি বলে আর এদিকে হচ্ছে সরি 17 বছর, আর এদিকে 26 বছর। তো এই যে এতদিনের যদি একটা দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক হিসাব, রাজীব গান্ধীর পর্ব ছিল 1984 থেকে 1997 পর্যন্ত, 1997 পর্যন্ত, এবং সেই সময় আমি যেটা বলছিলাম যে 98 সালে তিনি দল তৈরি করেছেন। 22শে ডিসেম্বর 1997 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে নতুন দল তৈরি করেছেন 98 সালের 1 জানুয়ারি। এরপরে তার পেছনে কে ছিল না, এনডিএ, অটল বিহারী বাজপেয়ী, প্রয়াত অটল বিহারী বাজপেয়ী তার জমানো ছিল, এবং পিছনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো সাপোর্ট দিয়েছিল কিন্তু এই বিজেপি। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি তাকে পুরো সাপোর্ট দিয়েছিল। 1999 থেকে 2004 পর্যন্ত এই মানে যে একটা সেফ হাউস ছিল, অর্থাৎ এনডিএর সঙ্গে তিনি ছিলেন। হ্যাঁ, এরপরে যদি আমরা একটু দেখি আবার সোনিয়া গান্ধী ইউপিএর জমানা কখন, সেটা হচ্ছে 2009 থেকে 2012। এই 2009 থেকে 2012 পর্যন্ত তিনি দেখলেন যে কংগ্রেস রয়েছে সোনিয়া গান্ধীর নেতৃত্বে, তখন তিনি কিন্তু ইউপিএ জোটের কাছে চলে গেছেন। মানে এর মধ্যে যদি আমরা দেখি যে 1999 থেকে এই 2004 তিনি কিন্তু বিজেপির সঙ্গে ছিলেন, এবং এটা নিয়ে যদি আলোচনা করতে যাই অনেক সময় চলে যাবে, কিন্তু তাতেও যদি দেখি যে 1999 সালে এই যে 9 জন কিন্তু সাংসদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিজেপির তত্ত্বাবধানে বিজেপির সঙ্গে তিনি ছিলেন। এবং 2001 সালে 15ই মার্চ তেলকা কাণ্ডের ধোঁয়া তুলে তিনি কি করলেন, এনডিএ ছেড়ে চলে এলেন এবং কংগ্রেসে যোগ দিলেন। হঠাৎ করে তিনি বুঝতে পারলেন যে না,
আমার তো ভুল হয়ে গেছে। আবার কিন্তু 2002 সালে তিনি আবার নিঃশব্দে ফিরে গেলেন এনডিএতে, এবং সেখানে তিনি দপ্তরবিহীন মন্ত্রী পর্যন্ত থেকেছেন। সে দপ্তরবিহীন মন্ত্রী, পরে যদিও তিনি কয়লা মন্ত্রী হন। অর্থাৎ এই মানে ইউজ অ্যান্ড থ্রো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাকে প্রয়োজন তাকে ইউজ করেছেন, পরবর্তী সময়ে ফেলে দিয়েছেন। তেমন আবার 2009 থেকে 2012 ইউপিএ সরকার, তিনি সাথে সাথে ইউপিএ গভর্নমেন্টে চলে এলেন। তিনি জানেন যে 34 বছরের বাম দুর্গের পতন ঘটাতে হবে, তাই 2011 সালে তিনি কি করলেন, ইউপিএর নেতৃত্বে থেকে তিনি কিন্তু বাম দুর্গের পতন ঘটিয়ে তিনি চলে এলেন এই রাজ্যের ক্ষমতায়। তো তারপরে আবার যদি দেখি যে তারপর তিনি ধীরে ধীরে এই রাজ্যে যা যা করেছেন, মানে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি কংগ্রেসকে ভেঙেছেন, এ রাজ্যের কংগ্রেসকে পরপর তিনি ভেঙে গেছেন, কংগ্রেসের সঙ্গে জোট করে তিনি ক্ষমতায় এসে কংগ্রেসকে ভেঙে গেছেন। তো এই জায়গাটাই যদি আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় কে কংগ্রেস আবার ফিরিয়ে নিচ্ছে, তাকে জাতীয় মুখপত্র করছে, তাকে জাতীয় সহ সভাপতি করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাতীয় সাধারণ সম্পাদক করছে, সবই ঠিক আছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে যে কালো দুর্নীতির দাগ আছে, এবং সেই দুর্নীতির দায়ে তার যদি জেল যাত্রা হয়, আর সেই জেল যাত্রা ঠেকাতে 2029 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এ রাজ্যে কংগ্রেস তার হাতে চলে যায়, তাহলে কোথাও আবার তিনি সেই বিশ্বাসঘাতকতা করবেন না তো। তাই কংগ্রেসের পক্ষে কিন্তু এটা একটা বড় ঝুঁকি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইউজ অ্যান্ড থ্রো পলিটিক্সে বিশ্বাসী। সেই জায়গাটা থেকে সোনিয়া গান্ধী আজকে যে বিশ্বাসটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করছেন, বিজেপি 24x7, অর্থাৎ 24 ঘন্টা 7 দিন, যদি আমরা বলি 24x7, তারা এই পলিটিক্সটা করে। তো এই পলিটিক্সের পেছনে এখন দাঁড়ানো কিন্তু অসম্ভব ব্যাপার। তো সেই জায়গাটা থেকে তারা এমন চাপ দিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে যেভাবে ভাঙা হলো, এ তো পুরো বিজেপির প্ল্যান। তো এই বিজেপি আবার প্ল্যান করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই কংগ্রেসটা হাতে নিয়ে যদি দেখা যায় যে এই যে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে যদি তার ভাইপোকে জেলে পোড়ার ব্যবস্থা করে, সেটা আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করবে না তো। এটা কিন্তু ভেবে দেখার বিষয় আছে। দেবাঞ্জিত, একদমই, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরের দিকে আমরা আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে আমাদের এডিটর ইন চিফ ছিলেন, যথেষ্ট পরিষ্কার করে তিনি বিষয়টি আমাদের সামনে তুলে ধরলেন। আপনাদের জন্য আবারও একবার, রাজ্য বিধানসভা নির্বাচনে মহা বিপর্যয়ের পর কংগ্রেসকে আঁকড়ে বাঁচতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে দিল্লির দরবারে এমন জল্পনায় কিন্তু তুঙ্গে, কারণ গতকাল অর্থাৎ মঙ্গলবার সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার রাহুল গান্ধীর সঙ্গে একই জায়গায় রাহুল গান্ধীর বাসভবনে কিন্তু দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এখানে কিন্তু রাজনৈতিক দিক থেকে একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে।